আজকের এই এক্সপ্লেইনারে আমরা সরাসরি চলে যাব একটি সাম্প্রতিক খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশি ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিলের ঘটনাটি আমরা একেবারে নিরপেক্ষভাবে আলোচনা করব। আমরা মূলত জানার চেষ্টা করব এই সংবাদের সারসংক্ষেপ এবং এর পেছনের সার্বিক প্রেক্ষাপট। এই পুরো এক্সপ্লেইনারে আমরা মূলত ৫টি সুনির্দিষ্ট বিষয় কভার করব। ভিসা বাতিলের ঘটনা, রাজনৈতিক প্রতিক্রিয়া, অভিযোগগুলো কী ছিল, ডিজিটাল স্কলার হিসেবে তার প্রোফাইল এবং সবশেষে সোশ্যাল মিডিয়া ও দাওয়াতি কার্যক্রমের ভূমিকা। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথম পয়েন্টটি অর্থাৎ ভিসা বাতিলের মূল টাইমলাইনটা দিয়ে শুরু করা যাক। গত ৫ এপ্রিল ২০২৬ রবিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে ঠিক এই দিনেই অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ শায়েখ আহমদুল্লাহর ভিসা বাতিল করে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘটনার টাইমিংটা। ভিসা যখন বাতিল করা হয় তখন কিন্তু তিনি ইতিমধ্যেই সিডনির উদ্দেশ্যে ফ্লাইটে রওনা হয়ে গিয়েছিলেন, অর্থাৎ মাঝপথেই ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ায় তিনি আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারেননি। আর এই ভিসা বাতিলের সরাসরি ও তাৎক্ষণিক প্রভাব পড়ে ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেল বা আইপিডিসির আয়োজিত স্পিকিং ট্যুরটিতে। আর লিগেসি অফ ফেইথ নামের এই ট্যুরটি অস্ট্রেলিয়ার 4টি বড় শহর সিডনি, ক্যানবেরা, অ্যাডিডেল এবং পার্থে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা বাতিলের কারণে এই সম্পূর্ণ আয়োজনটি বাতিল করতে হয়। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, সরকার বনাম বিরোধী দলের অবস্থান। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার রাজনীতিতে বেশ বড়সড় একটা মতভেদ তৈরি হয়। অস্ট্রেলিয়ান সরকার তাদের এই সিদ্ধান্তের পক্ষে বেশ জোরালো অবস্থান নিয়েছে। সহকারী ইমিগ্রেশন মন্ত্রী ম্যাট থিসেলথোয়েট স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন যে অ্যান্টিসেমেটিক বা ইসলামোফোবিক যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধেই তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে মাইগ্রেশন অ্যাক্ট ব্যবহার করে এমন ভিসা প্রত্যাখ্যান করার আইনি ক্ষমতা সরকারের হাতে রয়েছে। ঠিক উল্টো চিত্র দেখা যায় বিরোধী শিবিরের ক্ষেত্রে। বিরোধী দলের স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জন ডুনিয়াম সরকারের এই প্রক্রিয়ার চরম সমালোচনা করেছেন। তার যুক্তি হল কেউ রওনা হয়ে যাওয়ার পর ভিসা বাতিল করে আসলে কোনো লাভ নেই। তিনি দাবি করেছেন যে জনগণের চাপের মুখেই নাকি সরকার ঘটনা ঘটার পর তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সুতরাং মূল পার্থক্যটা আসলে কোথায় দাঁড়াচ্ছে? সরকার বলছে তারা বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, আর বিরোধী দলের দাবি বর্ডার চেকিং বা ভেটিং প্রসেস আরও আগে হওয়া উচিত ছিল, যাতে মানুষটি রওনা হওয়ার আগেই এ ধরনের বিষয়গুলো আটকানো যায়। একেবারে ক্লাসিক একটি রাজনৈতিক বিতর্ক। ৩ নম্বর পয়েন্টে আমরা দেখব ঠিক কোন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভিসা বাতিলের এই ঘটনাটি ঘটল। এই বিতর্কের কেন্দ্র ছিল মূলত দ্য ডেলি টেলিগ্রাফের একটি রিপোর্ট। সেখানে একটি ভিডিও রেফারেন্স দিয়ে শায়েখ আহমদুল্লাহর কিছু মন্তব্য তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী তিনি ইহুদিদের সম্পর্কে বলেছিলেন, এমনকি যদি দুটো মাছও মারামারি করে তবে বুঝতে হবে এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। রিপোর্টে আরও বলা হয় বিশ্বের যাবতীয় অশান্তির পেছনে তারাই নাকি কারিগর হিসেবে কাজ করে বলে তিনি মন্তব্য করেছেন। মূলত এই অভিযোগকৃত অ্যান্টিসেমিটিক মন্তব্যের জের ধরেই ভিসা বাতিলের এই সিদ্ধান্তটি আসে। এবার ৪ নম্বর পয়েন্টে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা যাক, একজন ডিজিটাল স্কলার হিসেবে তার প্রোফাইল। বিষয়টি আরও গভীরে বুঝতে আইআইইউসি স্টাডিজ জার্নালের মতো একাডেমিক গবেষণাগুলো ঘাটলে দেখা যায় বর্তমান সময়ে ইসলামিক প্রচারণা বা দাওয়াতি কার্যক্রমে সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী ভূমিকা পালন করছে। আর এই স্টাডিগুলো শায়েখ আহমদুল্লাহকে এই ডিজিটাল স্পেসের অন্যতম সুপরিচিত মুখ হিসেবেই তুলে ধরেছে। তার নিজস্ব ওয়েবসাইট এবং একাডেমিক ডেটা অনুযায়ী অনলাইনে তার প্রভাব কিন্তু সত্যিই বিশাল। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। দীর্ঘ ৭ বছর ধরে চলা তার জনপ্রিয় লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীয় সমাধানের ৩০১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে মে ২০২৬-এ। পাশাপাশি তার লেখা রমাদান প্ল্যানার এবং ইউটিউব ও ফেসবুকে তার বিশাল ফলোয়ার বেস তাকে গ্লোবাল স্কেলে একজন অত্যন্ত প্রভাবশালী ডিজিটাল ফিগারে পরিণত করেছে। এখান থেকেই আমরা আসি আমাদের শেষ পয়েন্টে, সোশ্যাল মিডিয়া এবং দাওয়াতি কার্যক্রমের সম্পর্ক। একাডেমিক গবেষণাগুলো বলছে এখনকার স্কলাররা প্রথাগত ভৌগোলিক সীমানার ওপর আর নির্ভর করেন না। তারা প্রথমেই ইউটিউব বা ফেসবুকে ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, ইসলামিক অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপ করেন এবং মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে তাদের বার্তা পৌঁছে দেন। এর মানে হল ফিজিক্যাল বর্ডার বা সীমান্ত এখন আর কোনো বড় বাধা নয়। আর ঠিক এখানেই আজকের এই ঘটনার আসল টুইস্ট। ফিজিক্যাল ভিসা বাতিল করে তো একজন মানুষকে সাময়িকভাবে আটকে দেওয়া যায়, কিন্তু তার ডিজিটাল প্রেজেন্স বা কন্টেন্টকে কি একইভাবে আটকানো সম্ভব?
আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ নীতি আর এই সীমাহীন ডিজিটাল প্রভাব এই দুয়ের মধ্যে রাষ্ট্রগুলো ভবিষ্যতে কিভাবে ব্যালেন্স করবে বিষয়টা আসলেই ভাবার মতো। এই চিন্তার খোরাক দিয়ে আজকের এক্সপ্লেনারটি আমরা এখানেই শেষ করছি।